কি বলছিলাম বলতো, কোথায় আটকে গেছিলাম আমরা? কারো মনে আছে? হ্যাঁ, কারো মনে আছে কি যে আমরা কোথায় আটকে গেছিলাম? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এপিডেমিওলজি পর্যন্ত পড়া হয়েছিল। না, কিন্তু কি বলছিলাম শেষমেশ বলতো, যে ম্যাম কোন টপিকসটা বুঝাতে বুঝাতে তারপরে আমাদের কারেন্ট চলে গেল। ম্যাম এইজ ম্যাম এইজ পর্যন্ত গেছিলেন ম্যাম, এইজ পর্যন্ত। হুম, কেউ ম্যাম বলতে পারছো না? এপিডেমিওলজির ভ্যাকসিন ভ্যাকসিন পড়াইছিলেন যে ভ্যাকসিনটা কেন ফেল করে, বিকজ হচ্ছে হ্যাঁ, সেভারাল এই তো ইনগ্রেডিয়েন্ট ঠিক থাকে। আছে। হ্যাঁ, মানে আমরা যেটা বলছিলাম সেদিন, যে ভ্যাকসিনের যে জিনিসটা হলো, যে ম্যাক্সিমাম টাইমে গাম্বরোর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হলো ভ্যাকসিনেশন ফেল করে। হ্যাঁ, তো এই ভ্যাকসিনেশন ফেল করার অনেক ইম্পর্টেন্ট একটা কারণ হলো যে ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি। এখন এই ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি যদি কোনো কারণে তোমার হলো, সাধারণত ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি শরীরে দেখা যায় যে মা থেকে সে নিয়ে আসে, যে আমরা যে মাদারকে যেহেতু ইমিউনাইজড করে থেকে থাকি, তাহলে সেই মা থেকে সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে এসে থাকে। এখন ধরো আহ, মানে বিভিন্ন স্টাডি সাজেস্ট করছে আর কি, অনেকে স্টাডি করছে রিলেটেড, যে আসলে কবে কতদিনে আসলে ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডিটা লোয়ার হয়ে যায়। কারণ তোমার ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি যদি হাই থাকে, তাহলে এই অবস্থায় যদি তুমি ভ্যাকসিনেশন করো, তাহলে ভ্যাকসিনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, তোমার শরীরের ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি, এই দুইটা মিলে কিন্তু একটা কমপ্লেক্স তৈরি করবে। আলটিমেটলি তোমার যে অ্যান্টিজেনটা নষ্ট হয়ে যাবে, এবং যে অ্যান্টিবডি ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি বসে বসে থাকবা যে না, আমি তো ভ্যাকসিনেশন করে ফেলছি, তাহলে তো আর মনে হয় আইবিডি হবে না। কিন্তু আলটিমেটলি সে কিন্তু আইবিডি দ্বারা এফেক্টেড হবে, শুধু আইবিডি দ্বারা না, অন্যান্য ডেকুরেন্ট ডিজিজ দ্বারা দ্রুত এফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য এটা খুব জানা জরুরি যে ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডিটা কি অবস্থায় আছে। তো বড় বড় যে ফার্ম আছে, কমার্শিয়াল ফার্মগুলি, সেই ফার্মগুলি কি করে, তারা সাধারণত ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডিটা মেপে নেয় যে কখন লোয়েস্ট হচ্ছে। কারণ ম্যাটারনালি ডিরাইভড অ্যান্টিবডি থেকেই যাবে তার শরীরে, কিন্তু যখনই কিন্তু একটা পিক থেকে লোয়েস্টে নামবে, তখনই কিন্তু অর্গানিজম তাকে অ্যাটাক করবে। তো এই পিক থেকে লোয়েস্টে হইতে দেওয়া যাবে না। ওই যে পিক থেকে একটা নির্দিষ্ট লেভেলে আসার পরপরই তোমাকে কি করতে হবে, যে বাইরে থেকে তোমাকে অ্যান্টিজেন দিতে হবে, যাতে আবার অ্যান্টিবডি তারা প্রডিউস করতে পারে। দেখো, আমাদের শরীরে সবাই আমরা একই মানুষ, তাই না? অথচ কারো কিন্তু এই একটা ফ্লুতে অনেক বেশি সে উইক কিংবা অনেক বেশি এফেক্টেড হয়ে যায়, এমনও হয় যে মানুষ মারাই গেছে। অথচ অনেকে কিন্তু কিছুই মনে করে না, হয়তো বা সামান্য সর্দি জ্বর হয়েছে, তাতেই ঠিক হয়ে গেছে। কারণ হলো, এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে তোমার বডির ইমিউন সিস্টেমের উপর। তুমি কতটা অ্যাবল টু প্রডিউস দ্য অ্যান্টিবডি। ঠিক আছে? এবং এই অ্যান্টিবডি তুমি যত দ্রুত এবং যত বেশি পরিমাণ তৈরি করতে পারবা, তুমি কিন্তু তত তাড়াতাড়ি ওই জীবাণু থেকে বিরুদ্ধে কিন্তু উঠে দাঁড়াইতে পারবা। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কেন এটা সম্ভব হয় না? দেখো, বয়স্করা কিন্তু খুবই ভালনারেবল, এবং বাচ্চারা, কারণ হলো তাদের শরীর কিন্তু সেই দ্রুততার সহিত কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের অ্যান্টিবডিটা যখন পিক থেকে লোয়ারের দিকে যাচ্ছে, একটা পিক ওঠে কিন্তু এইভাবে এইভাবে এরকম করে, যখনই লোয়ারের দিকে নামা শুরু করবে, তখন আমাকে কি করতে হবে, যে অ্যান্টিজেন দিতে হবে যাতে ওর পিকটা না নামে। হ্যাঁ, আবার সে অ্যান্টিবডি তৈরি করতে পারে। বিভিন্ন স্টাডি সাজেস্ট করছে যে 13 অথবা 14তম দিনে এই পিকটা লোয়ার হওয়া শুরু করে। ঠিক আছে? তো এই কারণে গাম্বুরার ভ্যাকসিনেশন দেওয়ার ক্ষেত্রে বলা হয় 13 অথবা 14তম দিনে দিতে। তবে তুমি যদি অনেক বেশি হয়ে থাকো, তোমার ফার্মের সাইজ যদি অনেক বড় এবং অনেক বেশি পোল্ট্রি আছে, তুমি যে কোনো মুহূর্তে সাসেপ্টেবল হতে পারো, তখন তুমি একটা কিল্ড ভ্যাকসিন দিতে পারো। সেটা হচ্ছে 8ম 8ম দিনে কিল্ড ভ্যাকসিন দেওয়া যায়। আর যেটা আমরা 14তম দিনে দেওয়ার কথা বলছি, সেটা কিন্তু লাইভ ভ্যাকসিন। ঠিক আছে? তো এই জন্য লাইভ ভ্যাকসিন কিন্তু এর আগে দেওয়া যাবে না, কিল্ড ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, এখন আসি এপিডেমিওলজিতে। দেখো, এই এজটা সাধারণত 3 to 12 উইকস অফ এজে বেশি এফেক্ট করে।
কিন্তু মোস্ট সাসেপ্টেবল উইক হচ্ছে 3 to 6 উইকস, ঠিক আছে? তার মানে কি 1 মাস, প্রায় 1.5 মাস, তাই না? এই 1.5 মাসটা হচ্ছে মোর সাসেপ্টেবল দেন এনি এজ, ঠিক আছে? এখন দেখো, older birds when the bursa has involuted appear more resistant to infection and do not develop clinical sign. যেগুলাতে বার্সাই নাই সেটাতে মানে ওল্ডার বার্ড যেগুলো সেগুলোতে বার্সা থাকে না, না থাকার কারণে তাদেরকে কিন্তু কোনো রকম এফেক্ট করতে পারে না। যদি এফেক্টও করে তাহলে তারা কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম শো করে না। এখন অবশ্য ট্রান্সমিশনের ক্ষেত্রে এই ভাইরাসের একটা খুবই খারাপ একটা গুণ হলো এই ভাইরাস কিন্তু উইদাউট এনিমেল বডি, তার মানে কি তোমার ডেবডিস বলো, ফার্মের ম্যাটেরিয়ালস বলো অথবা ফার্মের ওয়াল বলো, হ্যাঁ, এগুলাতে কিন্তু 4 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এগুলাতে 4 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই জন্য বলা হয় সাধারণত যে একটা যদি কোনো ফার্মে গাম্বুরার আউটব্রেক হয়ে থেকে থাকে তাহলে এক ব্যাচ থেকে আরেক ব্যাচ উঠানোর পূর্বে অ্যাটলিস্ট তোমাকে কি করতে হবে, 4 মাস ওয়েট করতে বলছে, ঠিক আছে? 4 মাস পর্যন্ত ওয়েট করতে বলছে। আর তবে এখন বিকল্প উপায় আছে, কারণ 4 মাস যেহেতু ওয়েট করা অনেক লং টার্ম, এই ক্ষেত্রে তুমি যে কাজটি করতে পারো, এর একটা দুর্বল একটা জায়গা হলো সে ফর্মালডিহাইড দ্বারা খুবই কিন্তু সাসেপ্টেবল, হ্যাঁ? তো এই ফর্মালডিহাইড দিয়ে কিন্তু ওয়াশিং করা যেতে পারে এবং তারপরে কিন্তু সবকিছু ওয়াশ করে নেওয়ার পর ফিউমিগেশন করে তারপর তুমি তুলতে পারো। আর তারপরও যেটা বলবো, যেহেতু ম্যাক্সিমাম টাইম যে ঘটনাটি ঘটে সেটি হলো আমাদের এই স্মল কমার্শিয়াল যে ব্রয়লার ফার্মগুলি আছে এরা কিন্তু একটা ব্যাচ শেষ না করতে আরেকটা ব্যাচ উঠায়, হ্যাঁ? তো অ্যাটলিস্ট এই কাজটা না করে অ্যাটলিস্ট যেন 2 সপ্তাহ ওয়েট করে, অ্যাটলিস্ট। কারণ 2 সপ্তাহে অনেক এরকম শুধু গাম্বুরা বলে নয়, এমন অনেক অর্গানিজম আছে যেগুলি কিন্তু ঘরের ডেব্রিসের মধ্যে কিন্তু বসবাস করে, ঠিক আছে? তো এবং অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো 2 সপ্তাহ ওয়েট করলে কি হবে, তার যে অর্গানিজমের যে ইয়াটা ক্যাপাসিটি কিংবা ভিরুলেন্স যাই বলো না কেন সেটা কিন্তু অনেক কমে আসবে এবং তখন কিন্তু তোমার পোল্ট্রিতে হওয়ার চান্সটা অনেক কমে আসবে। আচ্ছা, এখানে আমরা যদি বলি মরবিডিটি, মরবিডিটি কোনটাকে বোঝায়? মরবিডিটি হলো কিন্তু এফেক্টেড, হ্যাঁ, কত পার্সেন্ট এফেক্টেড হতে পারে, আর মর্টালিটি হলো কত পার্সেন্ট মারা যেতে পারে। তো মরবিডিটি কিন্তু 100%, মানে তোমার ফার্মের একটা বার্ড এফেক্টেড হওয়া মানে 100% সবগুলি বার্ডই এফেক্টেড হবে, কারণ এটা কিন্তু অ্যারোসলের মাধ্যমেও ট্রান্সমিট হয় এবং ডিরেক্ট কন্টাক্টে তো হয়ই, ঠিক আছে? আর মর্টালিটি রেট কিন্তু 20 থেকে 30%, এমনকি আপ টু 70% পর্যন্ত হইতে পারে। কিন্তু 20 to 30% হওয়ার পরও যে বার্ডগুলি বেঁচে থাকে সেই বার্ডগুলি কিন্তু খুব বেশি আর তার ইমিউনিটি শো করতে পারে না, কারণ হলো অলরেডি তার ইমিউন সিস্টেম যেটা আছে সেটাকে এটা ডিস্ট্রয় করে দিয়ে যায়। আচ্ছা, ক্লিনিক্যাল সাইনের মধ্যে দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল সাইন হয় এরা খাবার দাবার ছেড়ে দেয়, টোটালি খাবার তারা আবার ছেড়ে দেয়, হ্যাঁ, গো অফ টু ফিড অ্যান্ড ওয়াটার উইথ রাফেল ফিদার। রাফেল ফিদার মানে কি, এলোমেলো ফিদার, হ্যাঁ। আর হলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হলো তারা খাবার এবং পানি ছেড়ে দিবে। 2 নাম্বার ডিপ্রেশন, যেহেতু তারা এক জায়গায় ঝিম মেরে থাকবে একবারে চুপ করে, বুঝছো, এটা হলো ডিপ্রেশন, হ্যাঁ। তারপরে ওয়াটারি হোয়াইট ডায়রিয়া হবে উইচ স্টিক টু দ্য ভেন্ট ফিদার। ওয়াটারি হোয়াইট ডায়রিয়া, দেখো ডায়রিয়ার মধ্যে নিউক্যাসল ডিজিজ এবং গাম্বুরা ডিজিজ দুটার মধ্যেই কিন্তু হোয়াইট ডায়রিয়া হয় কি না? কিন্তু একটা হচ্ছে ওয়াটারি হোয়াইট ডায়রিয়া, মানে কি বেশি পরিমাণে এখানে কিন্তু এখানে যে জিনিসটা হয় তোমার শরীর থেকে ওই ইয়াটা বের হয়ে আসে, সিরাম ক্রিয়েটিনিন যেটাকে বলি আমরা, হ্যাঁ। তো এর কারণে কিন্তু ডায়রিয়াটা সাদা হয় আর কি, আর পানি থাকবে বেশি পরিমাণে। কিন্তু তোমার ইয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু গ্রিনিশ হোয়াইট ডায়রিয়া হয়, গ্রিনিশ হোয়াইট ডায়রিয়া। আর এর ক্ষেত্রে কিন্তু ওয়াটারি হোয়াইট ডায়রিয়া হয়, এটা একটু মনে রাখবা ডিফারেন্সিয়েটটা, হ্যাঁ। উইচ স্টিক টু দ্য ভেন্ট ফিদার, যেটা কি ভেন্ট ফিদারে লেগে থাকবে। এই যে ভেন্ট ফিদারে যখন লেগে থাকে তখন ভেন্ট ফিদার যদি তোমার যে কোনো জায়গায় কোনো কিছু যদি আমাদের নোংরা লেগে থাকে তাহলে কি করে, আমাদের ইরিটেশন দেয়, তাই না? যে কখন ওটা উঠাই ফেলি, কখন ওটা উঠাই ফেলি। সেম ঘটনা কিন্তু বার্ডের ক্ষেত্রেও ঘটে, যখনই তাদের ভেন্ট ফিদারে এই জিনিসটা লেগে থাকে তখন তারা কিন্তু কি করে, ওটা ইরিটেটেড হয়ে থাকে, হ্যাঁ। এবং ওই জায়গাটাকে তারা নিজেরাও কিন্তু খোঁজাখুঁজি চেষ্টা করে। ইভেন
যখন একবার তারা নিজেরা খোঁজাখুঁজি করে, এইটা দেখে কি আবার কিন্তু অন্যান্য বার্ড গুলাও কিন্তু কি করে, তার ফিদার তার ভেন্টকে ইয়া করার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে। আবার এমনও হয় যে একটা পোল্ট্রি নিজেই কিন্তু তার ভেন্টকে তার ঠোঁট দিয়ে আঘাত করতে করতে দেখা যায় ব্লিডিং পর্যন্ত করে দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, ভেন্টের নিয়ে আমি আরো বলবো, ওটা পরে তোমাদেরকে, যে ভেন্ট কেন তারা এরকম করে। এবং একটা বার্ড যদি দেখো যে নিজে করছে এরকম ভেন্ট পিকিং, তাহলে অন্যান্য বার্ড গুলাও শুরু করে দেয়। এটা তাদের হলো ওয়ান কাইন্ড অফ ম্যানার্স প্রবলেম আর কি। এটা আমরা পরে তোমাদেরকে পড়াবো আর কি। আরেকটা হলো সয়েলড ভেন্ট, যেহেতু ফিসিসটা লেগে থাকে স্বভাবতই সয়েলড লেগে যাবে এবং রিলাক্টেন্ট টু মুভ। পোস্টমর্টেম খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এখানকার। এটার সাথে কিন্তু নিউক্যাসল ডিজিজ কি খুব ইজিলি কিন্তু তুমি করতে পারবা আর কি, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করতে পারবা। দেখো এখানে বলছে দ্য কার্কাস ইজ, কারণ পোস্টমর্টেম তো তুমি উইদাউট ওপেনিং করতে পারবা না, তো দ্য কার্কাস ইজ হাইলি ডিহাইড্রেটেড এবং প্রচুর ডিহাইড্রেটেড হয়ে থাকবে। তারপরে পেটিকিয়াল টু পিন পয়েন্ট হিমোরেজ দেখা যাবে থাই অ্যান্ড পেক্টোরাল মাসেল। পেক্টোরাল মাসেল কোনটা, কে বলবা? পেক্টোরাল মাসেল সব কি ঘুমাই গেল নাকি রে? চেস্ট মাসল বলা যায় পেক্টোরাল মাসল। হ্যাঁ, ব্রেস্ট মাসেল। পেক্টোরাল মাসেল হলো তোমার কি ব্রেস্টের যে মাসেলটা আছে সেটাকে আমরা বলি পেক্টোরাল মাসেল, তাই না? তো এই এখন হচ্ছে ওই পেক্টোরাল মাসেলে কি দেখা যাবে, পেটিকিয়াল টু পিন পয়েন্ট হিমোরেজ, মানে ছোট ছোট ফোঁটার মতো দেখা যেতে পারে, ওর চেয়ে আবার একটু বড় দেখা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর বার্সা অফ ফেব্রিসিয়াসটা কি হতে পারে দেখো। বার্সা অফ ফেব্রিসিয়াসটা কোথায় পাওয়া যায়, কে বলতে পারবা? মেয়েদের মধ্যে থেকে একজন বলো দেখি, বার্সা অফ ফেব্রিসিয়াস কোথায় পাওয়া যায়? কেউ বলতে পারবা না? কিরে মেয়েরা সব কি ঘুমায় গেছে নাকি? হ্যাঁ, ম্যাম ভেন্টের ওখানে বার্স অফ ফেব্রিসিয়াস যখন ম্যাম হচ্ছে কোলেকাতে ইয়াং ম্যাম থাকে তখন হ্যাঁ, পাওয়া বলো যায়। বলো কি বলো। ম্যাম বলতেছে যখন- কোলেকাতে বার্সা ফেব্রিসিয়াস থাকে। ক্লোইকার সাথে জি ম্যাম, ওর কাছে। কে দুলাল বলছো নাকি? জি ম্যাম আমি। আচ্ছা, আয়েশা বলো দেখি। ম্যাম ভেন্টের উপরে থাকে আপনার হচ্ছে ক্লোয়েকার ওখানে, যখন হচ্ছে ইয়াং স্টেজে থাকে তখন, পোলট্রিটা যখন ইয়াং স্টেজে থাকে। দেখছো আর হচ্ছে কোনোদিন বার্সা? জি ম্যাম, কেমন দেখতে বলো তো? ম্যাম যখন হচ্ছে মানে অনেকটা সলেম টাইপের থাকবে বার্সাটা। বাইরে থেকে দেখতে কেমন, আর ভিতরে কোনোদিন কেটে দেখছো? এই মুরগি ম্যাম, কারা কারা কাটো? মুরগি কাটো কারা কারা? কাটছি ম্যাম, দেখছি কিন্তু এক্সাক্ট এখন ম্যাম বার্সা ফেব্রিসিয়াসটা ম্যাম একটু ইয়েলো কালার দেখতে। না, ইয়েলো কালার কেন দেখতে হবে? মানে শোনো, তোমাদের এটা আমি একটু ভালো করে বলি তোমাদেরকে, আজকে থেকে যারা মুরগি কাটবা তারা একটু লক্ষ্য করবা, তারা প্রত্যেকেই লক্ষ্য করবা, জাস্ট ক্লোয়েকার সাথেই কিন্তু, ঠিক আছে, ক্লোয়েকার সাথেই নিচের দিকে কিন্তু বসা থাকে এটা। তো এই জিনিসটা হলো যে তোমার বাইরে থেকে কিন্তু দেখতে কিন্তু একবারে গোল জিনিসের মতো, স্মুথ মাসেল, হ্যাঁ ঠিক আছে, এরকম মনে হয়। তুমি যখন কিন্তু ভিতরটা কাটবা তখন কিন্তু ফোল্ডিং ফোল্ডিং পাবা, ঠিক আছে, ভিতরে কাটার পর কিন্তু ফোল্ডিং ফোল্ডিং পাবা। তা এবং ইয়েলোইশ, তখন হালকা ইয়েলোইশ থাকে অনেক সময়, কিন্তু বাইরে থেকে কিন্তু একবারে স্মুথ এবং রাউন্ড শেপ থাকে, ঠিক আছে, রাউন্ড অথবা ওভাল শেপ থাকে আর কি, এই টাইপের শেপ থাকে। তোমরা এখন থেকে যারাই পোল্ট্রি কাটবা তারা কিন্তু একটু দেখার চেষ্টা করবা যে বার্সা কোথায়। আমরা যেটাই আনি না কেন, ব্রয়লার আনি অথবা পাকিস্তানি যেগুলা খাই আমরা সাধারণত বাসায়, এই যে সব মুরগিতেই কিন্তু এটা থাকে, হ্যাঁ, এটা পাবাই তোমরা। তো এই জন্য এবার কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করে কেটে দেখবা তো যে ওটা পাওয়া যায় কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা, এই বার্সা অফ ফেব্রিসিয়াসটা কি হয়ে যাবে, ইনফ্লেমড হওয়া মানে কি? ইনফ্লেমড এর ফার্স্ট চিহ্ন কিরকম, ফার্স্ট সাইন
রেডনেস হয়ে রেডনেস যাওয়া, ম্যাম। মানে কি ওটা রেড কালার ধারণ করবে। আচ্ছা, তারপরে সলেন মানে ফুলে যাবে। তারপরে সলেন কেন হবে? ইডেমেটাসের কারণে, কারণ ওখানে অনেক বেশি পানি মানে ফ্লুইড জমবে, ফ্লুইড জমার কারণে ওটা কি হবে? ইডেমেটাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে হবে হেমোরেজিক, মানে ভিতরটা কি হয়ে যাবে? যদি তুমি প্রথম অবস্থায় যদি ভিতর কাটো তাহলে হেমোরেজ পাবা, কিন্তু এর পরবর্তী যদি স্টেজ গুলো যাইতে থাকো তাহলে এমন হতে পারে যে বাইরে থেকে হেমোরেজ দেখা যাবে একবারে, ঠিক আছে? কিন্তু প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু তোমাকে বার্সাটাকে ওপেন করতে হবে, ওপেন করার পর তুমি হেমোরেজটা দেখতে পারবা, তার আগে কিন্তু দেখতে পারবা না। এই কারণে কিন্তু তোমাকে দেখতে হবে যে কেমন হয় বার্সা এবং কোন জায়গায় উপস্থিত থাকে, ঠিক আছে? আচ্ছা, এই বার্সা অফ ফেব্রিসিসটার আরেকটা ভালো গুণ হলো কিন্তু কি তৈরি করে? বি লিম্ফোসাইট তৈরি করে, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ইয়া হলো যে এটা এই দুইটা বাদ দিয়ে এই দুইটা হলো একদম টিপিক্যাল সাইন। যদি তুমি গাম্বরো বলো তাহলে এই দুইটা হবে তার টিপিক্যাল সাইন। একটা হলো পেটিকিয়াল টু পিন পয়েন্ট হিমোরেজ পাওয়া যাবে থাই এন্ড পেক্টোরাল মাসেলে। 2 নাম্বার হলো বার্সা ফেব্রিসিসটাকে ইনফ্ল্যাম পাবা, এনলার্জ পাবা, সলেন, ইডোমেটাস এবং হিমোরেজিক পাবা। এবং এর পরবর্তী স্টেজে যদি আমরা যাই এটা অ্যাট্রোফাইডও হয়ে যেতে পারে, মানে একদম শুকায় ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে? আরেকটা হলো ইনক্রিজ। এই দুইটা টিপিক্যাল সাইন তুমি পাওয়ার পর তুমি বুঝে ফেলতে হবে যে এটাই বার্সা। কিন্তু অনেক সময় হয় কি পাওয়া যায় না ঠিক মতো, তখন তোমাকে আর কিছু জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে ইনক্রিজ মিউকাস ইন দ্য ইন্টেস্টাইন, হ্যাঁ, মিউকাসের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আর হেমোরেজ প্রেজেন্ট এট দ্য জাংশন অফ প্রোভেন্টিকুলাস এন্ড গিজার্ড, গিজার্ড এবং প্রোভেন্টিকুলাসের জাংশনের মাঝে আমরা কি পাবো? হেমোরেজ পাবো, ঠিক আছে? দেখো এখানে এটা কিন্তু বার্সা, ঠিক আছে? এটা যেটা দেখতে পাচ্ছি, দেখো ভিতরে ফোল্ডিং কিন্তু, হ্যাঁ, ফোল্ডিং করা, দেখো এটা। আচ্ছা, এখানে দেখো থাই মাসেল গুলাতে একদম অনেক বেশি হেমোরেজ পাওয়া যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার কিন্তু আরো কম পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এদের ডিপ্রেশনে আছে পোল্ট্রি গুলা, দেখো কিভাবে ডিপ্রেশনে আছে। আচ্ছা, এইখানেও দেখো সেম জিনিস দেখাচ্ছে, কিন্তু তোমার হচ্ছে এইখানে আবার বার্সার মধ্যে কিন্তু এরকম কোনো সাইন পাওয়া যায়নি, কিন্তু এখানে গিজার্ড এবং প্রোভেন্টিকুলাসের জাংশনে কিন্তু দেখো হেমোরেজ পাওয়া যাচ্ছে। আর বার্সার মধ্যে অল্প অল্প পিন পয়েন্ট হিমোরেজ পাওয়া গেছে, কিন্তু তুমি দেখো গিজার্ড এবং ইয়ার কথা চিন্তা করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমার মানে জাংশন যেটা, হ্যাঁ, দুটো জয়েনিং হয়েছে যেখানে, সেখানে পাওয়া গেছে। এখানেও এই যে বড় করে একটু দেখানো হয়েছে, এই যে জাংশনে পাওয়া যাচ্ছে এভাবে করে। আর এই যে সমস্তগুলি হলো কিন্তু বার্সা, এই যে এগুলা বার্সা। বাইরে থেকে দেখো, বাইরে থেকে দেখলে কিন্তু বোঝার উপায় নাই, এটা জাস্ট রাউন্ড ওভাল এই শেপের হয়ে থেকে থাকে। ভিতরে যখন কাটবা তখন কিন্তু এই ধরনের ফোল্ডিং গুলো পাবা তোমরা, ঠিক আছে? ফোল্ডিং গুলো পাবা এবং ফোল্ডিং এর মধ্যে মধ্যে কিন্তু ভাজে ভাজে ব্লাড থাকে। তো এরপর থেকে আমি আশা করবো যে তোমরা সবাই যখনই পোল্ট্রি কাটো না কেন তোমরা প্রত্যেকেই কিন্তু ইয়া করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি ডায়াগনোসিসের ক্ষেত্রে। যদি আমরা ডায়াগনোসিস করতে যাই, যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। ডায়াগনোসিসে কি কি জিনিসটা হেল্প লাগে? প্রথমে হলো আমাদের ক্লিনিক্যাল হিস্ট্রি লাগবে, ঠিক আছে? ক্লিনিক্যাল হিস্ট্রি, তুমি যে কোনো বার্ডিং এর ফার্মে গেলে তোমাকে হিস্ট্রি জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনার বাচ্চার বয়স কত, ঠিক আছে, কবে থেকে এই ডিজিজটা হয়েছে। তারপরে এই রিলেটেড অনেক প্রশ্ন চলে আসবে, এক একটা ডিজিজের ক্ষেত্রে এক এক রকম প্রশ্ন চলে আসবে। তো দেখো এখানে 1 নাম্বার হলো র্যাপিড ওয়ানসেট, মানে তোমাকে ফার্মার এসে বলবে যে হঠাৎ করে কালকে থেকে দেখতেছি পোল্ট্রি গুলা মারা যাওয়া শুরু করতেছে, হ্যাঁ, কিংবা কালকে থেকে দেখতেছি ঝিম মেরে আছে, কিছুই খাচ্ছে না। আর হাই মরবিডিটি মানে কি, তোমার একটা বার্ডকে যদি ইয়ে হয় তাহলে সম্পূর্ণ বার্ডই কিন্তু এফেক্টেড হয়ে যাবে। আর 6 of 3 to 6 weeks আর এফেক্টেড, এটা একটা হিস্ট্রি আর কি। ক্লিনিক্যাল সাইন দেখো, ওয়াটারি হোয়াইট ডায়রিয়া হবে, যেটা ভেন্ট ফিদারে লেগে থাকবে, ভেন্ট পিকিং করবে, যেটা আমি বললাম আর কি। তোমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় ক্লিনিক্যাল হিস্ট্রি, ক্লিনিক্যাল সাইন আর ইয়া লিখেই শেষ করে দাও, এটা ঠিক না। তোমাদেরকে ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে কি কি হতে পারে, পোস্টমর্টেমের মধ্যে কি হতে পারে, দুইটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ। আর আইসোলেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ ভাইরাস আমরা করতে পারি সেল কালচারের মাধ্যমে, আর হচ্ছে সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে। সেরোলজিক্যাল টেস্ট সাধারণত এলাইজা এবং আগার জেল ডিফিউশন টেস্ট করা হয়, তাহলেই কিন্তু এলাইজাটা সবচেয়ে বেশি পপুলার। এলাইজা টেস্ট করলেই বোঝা যাবে যে আসলে আছে কিনা, হ্যাঁ। আর হলো
সেল কালচার যদি তুমি করো তাহলে এখানে বলতে হবে ইনোকুলেশন অফ দ্য স্যাম্পল ইনটু কোরিওঅ্যাটলান্টিক মেমব্রেন রুট অফ 9 to 11 ডে ওল্ড এমব্রায়োনেটেড চিকেন, এবং সাধারণত দেখা যায় এমব্রায়োটা মারা যায়। পড়ছো কিনা তোমরা সেল কালচার মাইক্রোবায়োলজিতে? এই পড়ছো কি মাইক্রোবায়োলজিতে সেল কালচার? জি ম্যাম, পড়াইছে আমাদের। জি ম্যাম, বায়োলজিতে পড়াইছে তাই না? গাম্বরর কি পড়াইছে? গাম্বরটা পড়ো নাই? জি ম্যাম, পড়ানো হয়েছিল। আচ্ছা, অনেকগুলো যেহেতু জিনিসের পড়ানো পর। হয়েছে তাহলে এখানে তোমরা শুধু এতটুকু জেনে রাখো যে আমরা 9 to 11 ডে ওল্ড এমব্রায়োনেটেড চিকেনের মধ্যে যদি কোরিওঅ্যাটলান্টিক রুটে আমরা যদি দেই তাহলে এই এমব্রায়োটা 3 থেকে 5 দিনেই মারা যাবে উইথ স্প্লেনোমেগালি এন্ড লিভার নেক্রোসিস। স্প্লিনোমেগালি মানে স্প্লিনটা অনেক বড় সাইজের হয়ে যাবে এবং লিভারে নেক্রোসিস দেখা যাবে। ঠিক আছে? লিভার নেক্রোসিসের চিহ্ন হলো কিন্তু সাদা সাদা হওয়া, ঠিক আছে? আর হিমোরেজিক হলো লাল লাল হওয়া, আর নেক্রোসিস হওয়া মানে সাদা সাদা হওয়া। এন্ড ট্রিটমেন্ট দেখো, যেহেতু এটা ভাইরাস সেহেতু তার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, আমরা কি করতে পারি? সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি। কিভাবে দিতে পারি? তুমি যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারো, যেগুলা তোমার ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিক গুলি আছে সেই অ্যান্টিবায়োটিক গুলো দিতে পারো, দিলে তোমার হচ্ছে গিয়ে কাজ করবে। কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হলো তার ম্যানেজমেন্ট। ঠিক আছে? যে কত সুন্দর করে তুমি ম্যানেজ করতে পারছো। তুমি তো অ্যান্টিবায়োটিক তোমাকে দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ যেহেতু বার্সা ডিস্ট্রয়েড হয়ে গেছে সেহেতু সে যে কোনো ডিজিজের প্রতি কিন্তু এফেক্টেড হতে পারে, তাই ব্রড স্পেকট্রাম দিতে হবে। আরেকটা যেটা কাজ করতে হবে, মোলাসেস টু সাপ্লাই এনার্জি, কারণ সে খাচ্ছে না। আমরা প্রথমেই দেখছি না, হাইলি ডিহাইড্রেটেড, এবং সে গো অফ টু ফিড অ্যান্ড ওয়াটার, মানে টোটালি ছেড়ে দেয়। তো এই কারণে তোমাকে এমন দিতে হবে, টেস্ট করে দিতে হবে যাতে তোমার সে অল্প খেলেও তার প্রচুর পরিমাণে এনার্জি যায়। যদি সে না খেতে চায় তাহলে এমনও হতে পারে তোমাকে নিজে থেকে তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এরকম একটা করতে হবে। আর একটা হলো ভিটামিন সি আর অ্যাসিটিক অ্যাসিড। এই যে ভিটামিন সি নিয়ে এত কথা হয় কেন? ভিটামিন সি আমরা ভাইরাল প্রত্যেকটা ডিজিজে দেখবো ভিটামিন সি দিচ্ছি আমরা। ভাইরাসের প্রত্যেকটা ডিজিজে আমরা ভিটামিন সি দেই, কারণটা কি কেউ বলতে পারবা? স্ট্রেস কমায় ম্যাম, স্ট্রেস কমায়। তারপর স্ট্রেস কমায়। আর কি কারণ হতে পারে? 1 নাম্বার ঠিক আছে তোমার কথা। ইমিউনিটি বাড়ায় ম্যাম। ইমিউনিটি বাড়ায়। আচ্ছা, না তবে এখানে এই ক্ষেত্রে ইমিউনিটি বাড়ানোর জন্য দিতে হলে আমাকে আরো আগে দিতে হতো। তো এখানে স্ট্রেস কমানো একটা। আর কি হতে পারে? টিস্যু ইনফেকশন মানে যে থাকে ওগুলো মানে ওভারকাম করার জন্য ম্যাম। কি ওভারকাম করার জন্য? হিমোরেজ হয় ম্যাম, এই হিমোরেজটাকেও মানে ম্যাম overcome অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট না, কে জানি বলছিল হিমোরেজ কি করে? হিমোরেজ কি একটু শুনি। ম্যাডাম রিজেনারেশন করে, মানে হেমোরেজ হইলে তো ভিতরে ব্লাড আসবে। আমরা জানি যে কোনো জায়গায় কেটে গেলে ভিটামিন সি খেলে ওটা রিজেনারেশন করে, সো মানে হিলিং এ সহায়তা করে, তাই না? হিলিং এর সহায়তা করে। হিলিং এ সহায়তা করে কিভাবে? রিজেনারেশনের মাধ্যমে। হ্যাঁ, সে টিস্যু গুলা তৈরি করে দেয় এবং তৈরির মাধ্যমে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হ্যাঁ, ও যে বলছে, কে বললা জানি? ম্যাম আমি তিতুমির। তিতুমির বলছে। হ্যাঁ, তো তিতুমির কিন্তু এই কথাটা ভালোই বলছে। সেটা হলো ভিটামিন সি এর কয়েকটা ফাংশন আছে এখানে। এক হলো ভিটামিন সি তোমার রিডিউস স্ট্রেস। ডিজিজ একটা ওয়ান কাইন্ড অফ স্ট্রেস, খাচ্ছে না, এটা অ্যানাদার স্ট্রেস। তো এই স্ট্রেস গুলাকে অনেকটা কমাবে। 2 নাম্বার হচ্ছে, যেহেতু সেখানে ব্লাড হয়, ব্লিডিং হয়, ভাইরাল যে কোনো ইনফেকশনে কিন্তু কোনো না কোনো টিস্যু কোনো না কোনো ভাবে এফেক্টেড হয় কিন্তু, এবং ওখানে কিন্তু সামান্য পরিমাণ হলেও কিন্তু কি হয়? ব্লিডিং হয়, হ্যাঁ, হেমোরেজ হয়। তো এই হেমোরেজ গুলো যদি হয় তাহলে ইজিলি ভিটামিন সি দিলে সেগুলো হিল হবে এবং সে রিকভারি করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো, আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ভিটামিন সি একই, ঠিক না? ও না, আচ্ছা ওটা না, ভিটামিন সি এটাই হলো মেইন কারণ আর কি, যে আমরা এগুলোর জন্য বেশি দেই। আর তার সাথে যেটা আছে, তোমরা বলছো ইমিউনিটি বাড়ানো, অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা সে অলওয়েজ করে। হ্যাঁ, এটা আছে। আচ্ছা, ভিটামিন কে আমরা কেন দেব? কারণ প্রচুর পরিমাণে ইন্টারনাল হিমোরেজ হচ্ছে। হ্যাঁ, দেখো পায়ে হচ্ছে, বাসাতে হচ্ছে, এই কারণে প্রিভেন্ট দা হেমোরেজ কে প্রিভেন্ট করার জন্য আমরা ভিটামিন কে দেব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দিয়ে থেকে থাকি, ভিনেগার। নাম শুনছো? ভিনেগারের নাম শুনছো কেউ? জি ম্যাম। ভিনেগার কি? 5% অ্যাসিটিক অ্যাসিড, তাই না? ঠিক আছে। জি ম্যাম। 5% অ্যাসিটিক অ্যাসিড কে বলা হয় Acetic ভিনেগার, এবং এটাই কিন্তু আমরা ভিটামিন সি হিসেবেও বলছি, তাই না? বলছি কিনা?
জি ম্যাম। জি ম্যাম। ভিনেগারের ফাংশন এবং ভিটামিন সির ফাংশন কি এক? দেখো, ভিটামিন সি মানেও কিন্তু অ্যাসিটিক অ্যাসিডই, ঠিক আছে? ভিটামিন সি যদি তুমি নিউট্রিশনাল কম্পোজিশনে যাও তাহলে তুমি পাবা ভিটামিন সি হলো অ্যাসিটিক অ্যাসিড। ভিটামিন সি আমরা দিচ্ছি, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওটা না দিয়ে ভিনেগারও দিই, 5% যেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। ভিটামিন সি অথবা এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটার আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো ভাইরাসের ভিরুলেন্সিকে কমায় দেওয়া। কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভাইরাস কিন্তু তার কার্যক্ষমতা হারায়। অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভাইরাস তার কার্যক্ষমতা হারায়, এই কারণে এটা দেওয়া হয় যাতে তার যে পরিমাণ ক্ষতি সে করতে পারতো সেই পরিমাণ সে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এখন কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ক্ষেত্রে দেখো, মিনিমাম 4 মান্থস তোমাকে কি করতে হবে, ওয়েট করতে হবে টু ইন্ট্রোডিউস দ্য নিউ ফ্লক। আর ফর্মালডিহাইড হ্যাজ বিন সো ইফেক্টিভ ডিসইনফেক্টেন্ট, সো তুমি ফর্মালডিহাইড দিয়ে খুব ভালো যদি পরিষ্কার করতে পারো তাহলে অসুবিধা হয় না। আর কন্ট্রোলটা মেইনলি নির্ভর করে সাকসেসফুল ভ্যাকসিনেশনের উপর। কিভাবে ভ্যাকসিনেশন করব অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বলে ফেলছি। সেটা হলো, যদি গাম্বুরো লাইভ ভ্যাকসিন হয় তাহলে আমরা 1 ড্রপ দেব 14তম দিনে এবং 21তম দিনে দেব, ঠিক আছে? এবং কি দ্বারা দেব? আই ড্রপের মাধ্যমে দেব। আর কিল্ড ভ্যাকসিন যদি হয় 0.5 ml দেব, এটা 16 থেকে 20 সপ্তাহে ইন্ট্রামাসকুলারলি অর থাই মাসেল। এটা কিন্তু মেইনলি দেওয়া হয় ওই মাদার কি, ঠিক আছে? 16 থেকে 20 উইকস, যেটা কিন্তু লেয়ার ফার্ম, সেখানে দেওয়া হয়, এমনিতে দেওয়া হয় না। আর কিল ভ্যাকসিন ওই 7 থেকে 8 দিনেও দেওয়া যায় তোমার, যাতে গাম্বুরার আউটব্রেকটা না হয়, ঠিক আছে? এই জন্য দেওয়া হয়। তা আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। আজকে কি ফাউল পক্স দেবো না কি পড়বা? নিউক্যাসল লেখা তো ছিল, নিউক্যাসল বোধহয়। ম্যাম গাম্বুরার ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক যে দিব, দু একটা যদি নাম বলতেন আমাদের জন্য সুবিধা হতো ম্যাম। তোমার ব্রড স্পেকট্রামের মধ্যে জেন্টামাইসিনটাও ভালো কাজ করে, সিপ্রোফ্লক্সাসিলিন যেটা আছে এটাও ভালো কাজ করে। হ্যাঁ, এই জি দুইটা কিন্তু মেইনলি খুব ভালো কাজ করে আর কি। ম্যাম। ভিটামিন সি বা ভিটামিন কে বা এই অ্যান্টিবায়োটিক এর ডোজ গুলা ম্যাম আমরা কিভাবে পেতে পারি? জোরে বলো মানে একটু, ভিটামিন সি। ম্যাম ভিটামিন সি বা ভিটামিন কে অথবা আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করব এগুলার ডোজ গুলো ম্যাম আমরা কিভাবে পেতে পারি, কিভাবে দিব? ডোজ গুলো তোমরা কিভাবে পাবা? আমি তোমাদেরকে জি বইয়ে করে দেবো। হ্যাঁ, ভিটামিন ম্যাম। সি সাধারণত বলা হয় যে তোমার 3 গ্রাম পার কেজি ওয়াটারে এরকম করে দিতে হয়। তো যাই হোক, ডোজটা আমি তোমাদেরকে একটা দেবো লাস্টে, যেখানে জি ম্যাম। তোমাদের প্রত্যেকটা ড্রাগের ডোজ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? একটা জি বই ম্যাম। আকারে আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো ওটা। ওইখান থেকে তোমরা প্রত্যেকটা ডোজ গুলা করে নিবা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর থ্যাংক ইউ। এইখানে একটা দুইটা লিখলে কি হয় যে তোমার ওই একটা দুইটাই তোমাদের মনে থাকে, এরপরে আর অন্যগুলো তোমাদের হইতে চায় না। মাথায় হ্যাঁ, নিতে এই চাই না, কারণে হ্যাঁ। এটা দেই নাই। তো অসুবিধা নেই, এরপর থেকে যদি প্রয়োজন হয় তাহলে আমি ওটা ইনক্লুড করে দেবো। হ্যাঁ, এখন কয়টা ঠিক বাজে? আছে। 11:17 ম্যাম। 17। তোমাদের 11:30 একটা ক্লাস আছে তাই না? জি ম্যাম। আচ্ছা, যাই হোক, এখন দেখো, সত্যি কথা কি জানো, অনলাইনে ক্লাস নিতে গেলে বড় একটা অসুবিধা হয় কি, তোমাদের সাথে ইন্টারাকশন হয় না। এই ইন্টারাকশন না হওয়ার কারণে ক্লাস কিন্তু নেওয়ার মধ্যে কোনো আনন্দ থাকে না, এবং কেমন জানি টায়ার্ড হয়ে যাওয়া হয়, বুঝছো? মানে হাঁপায় যায়, যেটাকে বলি সত্যি কথা। কারণ মনে হয় এক সাইড থেকে আমি কথা বলেই যাচ্ছি। আর ক্লাসের মাধ্যমে যেটা হয়, একটা ইন্টারেক্টিভ হয়। এক তো তোমাদের বিভিন্ন ধরনের ফেস, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। 2 নাম্বার যেটা হলো, একজনকে হয়তোবা দাঁড়ায় বললাম যে ঠিক আছে তুমি বলো, সে বলছে, আবার তুমি আদৌ বুঝলা কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। এই কারণে দেখা যাচ্ছে এমনও হয় যে একটা কথাকে আমি বারবার রিপিট করছি, ঠিক আছে? তো এই কারণে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমরা এরপরে ফাউল পক্সটা করি, এনডিটা না, জাস্ট 2 মিনিটের ব্রেক নেবো। হ্যাঁ, ঠিক আছে ম্যাম।